তৃতীয় যে বিষয়টি, তথ্য একটি পেলেই আপনি ছেড়ে দিবেন না, আবার অন্যদিকে আপনি তথ্যকে হত্যা করবেন না। অর্থাৎ তথ্য যখন আপনার কাছে আসবে, এটিকে ভালোভাবে লালন পালন করবেন, এটি পরীক্ষা নিরীক্ষা করবেন, এটি স্ক্যান করবেন, কোনো অবস্থাতেই ভুল তথ্য পরিবেশন করবেন না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, জাতি ক্ষতিগ্রস্ত হবে, যারা সংশ্লিষ্ট এই তথ্যের স্টেক হোল্ডার তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং এই ক্ষতি আমরা কখনো পুষিয়ে দিতে পারবো না। চতুর্থ বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার কথা জানি এবং বস্তুনিষ্ঠতার প্রতি জোর দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে যতটা না বস্তুনিষ্ঠতার উপরে জোর দিতে চাই, তার চেয়ে বেশি জোর দিতে চাই সত্যনিষ্ঠতার উপরে। কারণ বস্তুনিষ্ঠতার মধ্যে সত্যের অনুপস্থিতি থাকতেও পারে। অতএব আপনি তথ্যটি যেমন দেখবেন এটি বস্তুনিষ্ঠ কিনা, অপরদিকে দেখবেন এই তথ্যটি সত্যনিষ্ঠ কিনা। কারণ আপনি সাংবাদিক কারো পক্ষের নন, তবে আপনি অবশ্যই সত্যের পক্ষে অবস্থান করবেন। যেই তথ্য সত্য নয় সেই তথ্য আপনি পরিবেশন করবেন না। পঞ্চম বিষয়টি, যে আপনাকে জ্ঞাতে হোক আর অজ্ঞাতে হোক কখনোই আপনি পক্ষপাতমূলক আচরণ করবেন না। আপনি থাকবেন ন্যায়ের পক্ষে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো স্বার্থ, কোনো রাজনীতি, কোনো আদর্শ, কোনো কিছুর পক্ষ আপনি অবলম্বন করবেন না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গতানুগতিক সংবাদ পরিবেশনের চেয়ে আপনি সবসময় স্পেশাল সংবাদ পরিবেশনের দিকে নজর দিবেন। মফস্বলে যারা সাংবাদিকতা করেন তাদের অনেকেরই ধারণা হলো মিছিল নাই, মিটিং নাই, জনসভা নাই, তাহলে হয়তো কোনো নিউজ নেই। কিন্তু আমি সংবাদকর্মীদেরকে এবং সাংবাদিকতা বিভাগের ছাত্রদেরকে যেটা জোর দিয়ে বলে থাকি, সেটি হচ্ছে সংবাদের জন্য যেমন বিষয় দরকার, সংবাদের জন্য যেমন ঘটনা দরকার, ঠিক তেমনিভাবে বিষয় এবং ঘটনার অনুপস্থিতিও সংবাদ হয়, বরং সেটি বিষয় এবং ঘটনার চেয়ে অনেক বেশি শক্তিশালী সংবাদ হতে পারে। এটি সাংবাদিকের চিন্তা চেতনা এবং তার সংবাদ মনস্কতার উপরে নির্ভর করবে। আপনি নিজেকে সংবাদ শিকারী হিসেবে মনে করবেন না, আপনি নিজেকে মানবিক হিসেবে মনে করবেন। আমাদের দেশে সংবাদকর্মীদেরকে আমরা অনেক সময় দেখি যে তারা কিভাবে শিকারীর মতো সংবাদকে শিকার করা যায়, সেখানে মানবিকতা যদি হারিয়েও যায় সেদিকে তার নজর নেই। আপনাকে মনে রাখতে হবে, প্রথম আপনি মানুষ, তারপরে আপনি সাংবাদিক। অতএব আপনাকে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই প্রথম মানবিকতার চিন্তাটি মাথায় রেখেই আপনাকে সংবাদ পরিবেশন করতে হবে, যেহেতু আপনার সংবাদ পরিবেশনা হচ্ছে গণমানুষের জন্য। আপনি সংবাদের যে রিপোর্ট প্রস্তুত করবেন, সেই প্রস্তুতে আপনি সাহিত্যের, জটিল সাহিত্যের রবীন্দ্রনাথের মতো গাম্ভীর্যতার কোনো প্রয়োজন নেই। আপনি ঝরঝরে পরিচিত শব্দ, সহজ বাক্যে কিভাবে সংবাদ পরিবেশন করা যায় সেই বিষয়টিতে বেশি নজর দেবেন। এজন্য বাক্য যেমন সহজ হবে, সরল হবে, ঠিক তেমনিভাবে বাক্যকে ছোট ছোট করতে হবে। কারণ আমাদের সংবাদপত্রের যারা পাঠক তারা একদিকে সামান্য অক্ষর জ্ঞান সম্পন্ন, আবার অপরদিকে পণ্ডিত ব্যক্তিও রয়েছেন। কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে আমার এই প্রতিবেদনটি যাতে যিনি সামান্য অক্ষর জ্ঞান সম্পন্ন তিনিও যাতে বুঝতে পারেন। অতএব আপনার সংবাদ প্রতিবেদন হবে সব ধরনের পাঠকের জন্য। এরপরে যে বিষয়টিতে আমি দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আপনাকে আইন এবং নীতি অবশ্যই মেনে চলতে হবে। প্রচলিত রাষ্ট্রীয় আইন এবং নীতি বলতে সাংবাদিকতার নীতি, তার পাশাপাশি আমাদের সামাজিকতার যে রীতি রয়েছে সেই রীতিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে সাংবাদিকদের সম্মান অনেকাংশে হারিয়েছে তারা তো চমৎকারী হওয়ার কারণে। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখব, আপনারা কখনোই নিজেদেরকে তো চমৎকারী হিসেবে বিবেচিত করানোর মতো কোনো ধরনের পদক্ষেপ, কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এতে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে। অপরদিকে আপনি যদি নিজের ব্যক্তি সত্তাকে সমুন্নত রাখতে পারেন তাহলেই আপনি ব্যক্তি নিজে সম্মানিত হবেন, আপনার গণমাধ্যম সম্মানিত হবে এবং শক্তিশালী হিসাবে আবির্ভূত হবে। আর সাংবাদিকতায় আমাদের অনেকেই আছেন যাদেরকে আমরা বলতে পারি আধু ভাইয়ের মতো, যে উপজেলা প্রতিনিধি হিসেবে তিনি কাজ শুরু করেছেন, ৩০ বছর হয়ে গেছে, এখনো তিনি উপজেলা প্রতিনিধিই রয়েছেন। আপনাকে একটি গোল নির্ধারণ করতে হবে, আমি যেই পত্রিকায়
সাংবাদিকতা করি, সেই পত্রিকার আমি কবে সম্পাদকের যোগ্যতা অর্জন করব। আমি ব্যক্তিগতভাবে উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমি যখন মফস্বলে উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদপত্রে কাজ করতাম, তখন আমার মাঝে একদিন চিন্তাটা এরকম আসলো যে আমি কবে পত্রিকার সম্পাদক হতে পারবো। এরপরে আমার কাছে মনে হলো আমি তো শুধু লিখি, কিন্তু লেখা কথার চেয়ে এই লেখা কথা টেলিভিশনে যে পড়ে, আমি যদি কোনোদিন পড়তে পারতাম। আমি তখন শুধু ছিল বাংলাদেশ টেলিভিশন। আমি বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের দিক থেকে তাকিয়ে আমি অনেকটা স্যার হতাশ হলাম যে এখানে সুন্দর চেহারার অধিকারী যারা ধবধবে ফর্সা, কেমন তাদের জন্যই এখানে জায়গাটি রয়েছে। অতএব আমার মতো দেখতে কম সুন্দর, আমি অসুন্দর বলবো না, যেহেতু আল্লাহ বলেছেন আহসানি তাকবিম, আল্লাহ প্রত্যেককেই সুন্দর করে তৈরি করেছেন, কিন্তু আমি ওইভাবে আকর্ষণীয় সুন্দর চেহারার অধিকারীও নই এবং আমি ধবধবে ফর্সাও নই। অতএব বিটিভিতে আমার জায়গা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু একদিন আমার কাছে মনে হলো, আমি বলে উঠলাম ইউরেকা ইউরেকা, অর্থাৎ আমি একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, দেখলাম আমার চেয়েও রঙে কালো এমন একজন ব্যক্তি সংবাদ উপস্থাপনা করছে। তখন আমার আত্মবিশ্বাস বেড়ে গেল, আমার দ্বারাও সম্ভব, আমি টেলিভিশনের সংবাদ উপস্থাপক হতে পারবো। এই চেষ্টা থেকে আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এসে স্যার টেলিভিশনের সংবাদ উপস্থাপনার উপরে আমি কোর্স করি, প্রমিত বাংলা উচ্চারণের উপরে আমি কোর্স করি। এই উচ্চারণ রীতির কোর্সটি করতে গিয়ে আমাকে তখনকার বিটিভির সংবাদের পরিচালক ছিলেন স্যার হাসিম রেজা, উনি তখন গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণের পরিচালক হিসেবে আমার ওই প্রশিক্ষণের সময় দ্বিতীয় দিন উনি আমাকে বের করে দিতে চাইলেন, বললেন আপনাকে দিয়ে হবে না, আপনার প্রচন্ড আঞ্চলিকতা, আপনি বরিশালের মানুষ, আপনাকে দিয়ে সংবাদ উপস্থাপনা হবে না। আমি জোর করে থাকলাম, বেহায়ার মতো একদম। কোর্সটি সম্পন্ন করলাম, আমাকে পাশের সার্টিফিকেট দিল না, আমাকে শেষে সার্টিফিকেট দিল অংশগ্রহণকারী হিসেবে। আমি এরপরে বদরুল আলম স্যারকে ধরলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, ওনাকে বললাম স্যার আমাকে শিখতেই হবে। আমি ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে ধরলাম, আমাকে শিখতেই হবে। আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম, সেখানে বসে আমি টেলিফোন স্ক্রিপ্ট পড়ে এদেরকে শোনাতাম যে স্যার আমার উচ্চারণে কোথায় ভুল, অনুগ্রহ করে আমাকে বলে দিন। একদিন আমার সাথে দেখা হলো আমার পটুয়াখালীর ভদ্রলোক, উনি সংসদ সচিবালয়ের সচিব, এক সময়ে পাশাপাশি 2 রুমে তথ্য মন্ত্রণালয়, রাতে থাকছিলাম, দেখা হলো, কথা হলো। উনি বললেন যে আপনি যেহেতু টেলিভিশনে চেষ্টা করেন, কখনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ফোন করে দেব। আমি বললাম স্যার আমি আপনাকে তখনই অনুরোধ করব যখন আমি জানবো আমি টিকে গেছি, আপনি শুধু ফোন করে বলবেন আমার ছেলেটি টিকে গেছে, তাকে বাদ দিবেন না। আমি 1250 ক্যান্ডিডেটের মধ্যে পরীক্ষা দিলাম। আমার ওই বোর্ডে হাসিম রেজা ছিলেন, উনি দেখে বললেন হানিফ আপনি এসছেন। অনেককেই বলে দিয়েছি হবে না, আবার কেউ কেউ পেরেছে, আপনিও পারবেন। 1250 ক্যান্ডিডেটের মধ্যে আমি পরীক্ষা দিলাম। আমি তখন সুপারিশের জন্য ওই ভদ্রলোক সচিব মহোদয়কে ফোন করলাম। উনি তখন জার্মানিতে অবস্থান করছেন। আমার জন্য সুপারিশ করতে ওনার 2 দিন দেরি হয়ে গেল। যখন ওনার সুপারিশের ফোনটি আসলো, তখন তাকে জানিয়ে দেওয়া হলো আপনি যাকে সুপারিশ করেছেন তিনি 2য় নাম্বারে আছে, আর আমরা 4 জনকে নেব। আমি আপনাদের এই কথাটি বললাম এই কারণে, আপনাদের টার্গেট রাখতে হবে যে আমি আদু ভাইয়ের মতো উপজেলা প্রতিনিধি থাকবো না, আমি যেই পত্রিকায় লিখি আমি ওই পত্রিকার সম্পাদক হব। শুধু ওই পত্রিকার সম্পাদক নয়, আপনাকে আরো বড় পত্রিকার সম্পাদক হতে হবে। আমাদের সংবাদ পাঠক হিসেবে স্যার আমরা চিনি সরকার কবির উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে উনি এসেছিলেন, একবার আমিও ছিলাম। তা আমি তাকে বললাম কবির ভাই আপনি তো 1960 সালে সংবাদ পড়া শুরু করেছেন, আপনি সংবাদ জগতে হিমালয়ের চূড়ায় উঠেছেন, আমাদেরকে হাত ধরে টেনে নেন, আমরাও সেখানে উঠতে চাই। উনি উত্তরে বললেন হানিফ হিমালয়ের চূড়ায় উঠলে চলবে না, এই চূড়াকে অতিক্রম করতে হবে। আমি ওনার এই কথায় আরো বেশি আত্মবিশ্বাসী হলাম। আমি চাই আজকের এই প্রশিক্ষণের বড় বিষয়টি হোক আপনাদের আত্মবিশ্বাস বেড়ে ওঠা। অন্যরা যা পারে আপনিও তা পারবেন, শুধু তাই নয় আপনি আরো অনেক বেশি ভালো পারবেন। এবারে আমি সময় কম, একেবারে শেষের দিকে সংবাদ প্রতিবেদনটি ভালো করে লেখার জন্য কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে আপনি ভালো প্রতিবেদন তৈরি করবেন।
প্রথম হচ্ছে, আপনি যেই প্রতিবেদনটি তৈরি করবেন ওটি কাগজে কলমে লেখার আগে আপনার মাথায় আপনি লিখুন। ঘটনা চিত্রটি চিত্রায়িত করুন আপনার ব্রেনের মধ্যে, তারপরে আপনি কলমের সাহায্য নিন, তাহলে এই রিপোর্টটি সাবলীল হবে, সুন্দর হবে এবং পূর্ণতা পাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি ঘটনাটি আয়ত্ত করলেন, তারপরে এটি কিভাবে বলবেন। আপনারা 5W1H এই বিষয়টি ভালোভাবে শিখেছেন, উল্টো পিরামিড শিখেছেন, কিন্তু এই 6টি প্রশ্নের কোন প্রশ্নটিকে আগে পাঠকের কাছে আপনি ছুড়ে দিবেন এটি আপনি আগে নিজে ঠিক করুন, এবং সেটি কেন দিবেন সেটিও আগে ঠিক করুন। আপনার বলার ধরনটি কি রকম হবে, আপনার সূচনাটি কি রকম হবে। আপনি কি বর্ণনামূলক সূচনা দিবেন না আপনি প্রশ্নমূলক সূচনা দিবেন। এই সূচনাগুলো আপনাকে ঠিক করে, এভাবে বলবার ধরনকে ঠিক করে আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে। আর আপনি যা লিখবেন সেটি প্রকাশের জন্য লিখবেন। এখন আপনার খাতার মধ্যে, আপনার পাতার মধ্যে, কিন্তু ভাববেন এটি কালকে সংবাদপত্রের পাতায় আসবে, লক্ষ কোটি মানুষ দেখবে। অতএব এই লেখা দেখে যাতে তারা আপনার নেতিবাচক সমালোচনা করতে না পারে, বরং আপনাকে বাহবা দেয়, আপনি উৎসাহিত হন, আপনি সেই চিন্তা নিয়ে লিখুন। আর এর আগে কথাটি আমি বলে গিয়েছি, সেটি হচ্ছে বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ, এই দুটো বিষয়ই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর সত্যনিষ্ঠ বিষয়টি পরবর্তীতে যদি কখনো বিস্তারিত আমরা ব্যাপক সময় পাই তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব। পরের যে বিষয়টি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পল্লীকবি জসীমউদ্দিন, দুইজনই কবি, কিন্তু জসীমউদ্দিনের কবিতা আমাদের শিশুরা যেমন সহজে বুঝতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার চেয়ে বড় মাপের কবি হলেও কিন্তু বুঝতে পারেন না। এটির কারণ হচ্ছে জসীমউদ্দিন, তার মধ্যে সাবলীলতা অনেক বেশি, আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সাহিত্যের গাম্ভীর্যতা অনেক বেশি। আপনি যেহেতু সাধারণের জন্য লিখছেন, অতএব আপনি যতটা সম্ভব সাবলীলভাবে লিখুন। আমরা সংবাদপত্রে ট্রায়াল করে থাকি, এতজন চোর, এতজন ডাকাত, এতজন বাটপার, এতজন রাজাকার, এতজন সন্ত্রাসী, এতজন বিচ্ছিন্নতাবাদী, তাদের বিরুদ্ধে আমরা রিপোর্ট করি, কিন্তু আদালতের রায় না হওয়া পর্যন্ত আমরা এইসব নেগেটিভ কথা কারো ব্যাপারেই বলতে পারি না। আরো বড় কথা হলো, এখন সারা পৃথিবীর আদালত এমন হয়েছে, আদালত রায় দিলেও আপনি বিবেকবান হলে আপনি তাকে চোর, ডাকাত, বাটপার এইগুলো বলতে পারবেন না, কারণ আদালতও বায়াসড হয়ে দেখা যায় প্রস্তুতকৃত রায় লিখে দেন, সেই ব্যক্তি ওই দোষের ছিটাফোঁটাও তার মধ্যে নেই, তারপরেও তিনি সেই দোষে দোষী সাব্যস্ত হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যক্তি দোষী নয়। অতএব এই ক্ষেত্রেও আপনি লিখুন, আদালতের রায়ে তাকে বলা হয়েছে, আপনি কখনো কাউকে খারাপ অভিধায় অভিযুক্ত করবেন না। আর সবশেষ কথাটি বলতে চাই, সেটি হচ্ছে বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের অনলাইনগুলো থেকে এখন রিপোর্ট কাট কপি পেস্ট হচ্ছে। এক দুর্ঘটনায় আপনি রিপোর্ট করলেন, সাধারণ মানুষও যেমন বিভ্রান্তিতে পড়ে, আমি বলি আজরাইলও তেমন বিভ্রান্তিতে পড়ে। কারণ আপনি জানিয়ে দিলেন এখানে 5 জন দুর্ঘটনায় মারা গেছে, একই সময় আরেকটি পত্রিকায় প্রকাশিত হলো 7 জন মারা গেছে। এখন বলেন আজরাইলের শোকজ নোটিশ খাওয়ার ব্যাপার কিনা, যে তোমাকে বললাম 5 জন মারার জন্য তুমি 7 জন মারলে কেন? অথবা ওই রিপোর্ট দেখে তো বলা যাবে তোমাকে তো 7 জন মারার জন্য বলেছিলাম, তুমি 5 জন মারলে কেন? তাহলে দেখেন আপনি কোন পর্যন্ত বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন। একজন সাংবাদিক একবার মজা করে বলেছিলেন যে, আপনার প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের সফলতা কি, উনি বললেন আমার সবচেয়ে সফলতা হলো আমি বিভ্রান্তি ছড়াতে পেরেছি। তো আপনারা সাংবাদিকরা কখনো বিভ্রান্তি ছড়াবেন না, এবং একটি কথা মনে রাখবেন, সাংবাদিকতার পেশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদেরকে কিন্তু দূত বলা হয়, বার্তাবাহক বলা হয়, তাদেরকে সাংবাদিক বলা হয়। অতএব আপনারা কিন্তু সেই নবিয়ানা কাজটি করছেন, এমন দায়িত্বপূর্ণ এবং পবিত্রতম কাজ করতে গিয়ে কোনো সময়ই অনৈতিকতা এবং অসতর্কতা, অসাবধানতা অবলম্বন করা কোনো ক্ষেত্রেই শোভনীয় নয়। সময় সংক্ষিপ্ততার জন্য আমি আর বাড়াচ্ছি না। আমার মনে হয় স্যার আগে আপনাদের জন্য যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদের জন্য পাথেয় হবে, আর আমি স্যারের কথার সাথে সাপ্লিমেন্টারি হিসেবে এই কথাগুলো যুক্ত করলাম। আর আপনারা জনাব আপনাদের মাহফুজ ভাইকে যাকে পেয়েছেন গণমাধ্যম জগতে, উনি একটা হীরকখণ্ড।
এই হীরকখণ্ডকে আপনারা এখন যতটা মূল্যায়ন করে না, জাতিগতভাবে আমাদের চরিত্র হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তার প্রশংসা করা শুরু করি, তার কৃতজ্ঞতা স্বীকার করা শুরু করি, যতদিন জীবিত থাকে ততদিন পারলে যতটা পারি গালিগালাজ করি। কিন্তু এই পদ্ধতিটাও আমাদের পরিবর্তন করতে হবে, যার উপযুক্ত সম্মান তাকে জীবদ্দশাই দেই, মরণের পরে দিলেই বাকি আর না দিলেই বাকি। আমরা এই হীরকখণ্ডকে তিনি যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা আমাদের পক্ষ থেকে উপযুক্ত সম্মান দেব। আপনারা আপনাদের নির্ধারিত সময়ের পরেও আমার মতো অত্যন্ত একজন ছোট মানুষের জন্য অপেক্ষা করেছেন, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি সবচেয়ে সৌভাগ্যবান যে আমি আল্লাহ লিখে রেখেছেন আমি আজকে স্যারের ছাত্র হতে পারবো, এজন্য স্যার আজকের অনুষ্ঠানে রয়েছেন। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।